নমস্কার। বিক্রমবিলা রহস্যের পরবর্তী অংশ আজকে শোনাব। সুবীরদের বাড়ির পিছনের দরজা দিয়ে স্নিগ্ধা আর তন্ময় ছুটে বাইরে গেল। পেছনের অন্ধকার চাতালে দাঁড়িয়ে তারা বারবার ডাকতে লাগল, বুলি, শ্রেয়া, কোথায় তোমরা? কোনো সাড়া পেল না। পিছনটা আর দুপাশ দেখে সামনের দিকে এলো তারা। বাড়ির সামনে এখন লোকের ভিড়। রিনি, সুবীর, পিকু আর মালিনীকে হাতকড়া পরিয়ে পুলিশ বাইরে এনেছে। স্নিগ্ধা চিৎকার করে বলল, এখান থেকে একটা ছোট্ট মেয়ে অর্থাৎ বুলিকে নিয়ে কাউকে বেরোতে দেখেছেন কি? সবাই মাথা নাড়ল, না। ঠিক তখনই স্নিগ্ধার চোখে পড়ল দুজন কর্মী পোর্টেবল স্ট্রেচারে ধীরেনবাবুকে শোয়ানো অবস্থায় বারান্দা থেকে নিচে নামিয়ে আনছে। অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে গেটের কাছে। তার সাইরেন মৃদু শব্দ তুলে অপেক্ষা করছে। ধীরেনবাবুর মুখে কালো মাস্ক, চোখ বন্ধ, শরীরটা সাদা কাপড়ে ঢাকা, মুখটা ফ্যাকাশে, নিঃসার, যেন দেহটা কেবল একটা ভার মাত্র। স্নিগ্ধার বুকের ভেতর একটা ঝড় বয়ে গেল। তার মনে হলো এতক্ষণে এসব জানতে পেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রেচারটা স্নিগ্ধার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। স্নিগ্ধার নজর রাখল তার চোখের দিকে, আর এই নিস্তেজ দৃষ্টি হঠাৎ খুলে গেল। এক ঝলক তীক্ষ্ণ সতর্ক চাহনি। চোখে চোখ পড়তেই ধীরেনবাবু ভয়ার্তভাবে চোখ নামিয়ে ফেললেন। স্নিগ্ধা স্তব্ধ। স্ট্রেচারটা একটু দূরে এগিয়ে গেছে। আর এক সেকেন্ডও অপেক্ষা না করে স্নিগ্ধা ছুটে গেল। তারপর সে ঝটকা মেরে স্ট্রেচারটা উল্টে দিল। চারিদিক চিৎকার, বিশৃঙ্খলা। ইন্সপেক্টর দত্ত গর্জে উঠলেন, স্নিগ্ধা, এ কী রকম আচরণ? ঠিক তখনই ধীরেনবাবু ঝাঁপিয়ে উঠে দাঁড়ালেন। চোখে যেন জ্বলন্ত আগুন, মুখ রাগে লাল। আমাকে এভাবে ফেলে দিলি? তোকে আমি... স্নিগ্ধার ঠোঁটে মিশে গেল মৃদু আর তীর্যক হাসি। ধীরেনবাবু কথা শেষ করতে পারলেন না। নিজের ভুল হঠাৎই বুঝে গেলেন। তার মুখ থমকে গেল। রাগে চোয়াল কেঁপে উঠল। সবাই চমকে দেখল ধীরেনবাবু দাঁড়িয়ে আছেন, গলা দিয়ে কথা বেরোচ্ছে। ইন্সপেক্টর দত্ত হতভম্ব। তিনি তো দাঁড়িয়েছেন, কথা বলছেন। স্নিগ্ধা দ্রুত মাস্কটা খুলে ফেলে দিল। তন্ময় বিস্ময়ে বলল, এই লোকটাই তো কিছুক্ষণ আগে করিডোরে আমার দিকে আসছিল, কিন্তু তখন চুল সাদা ছিল না। স্নিগ্ধা দৃঢ় গলায় ঘোষণা করল, তখন ওনার মাথায় কালো পটচুল ছিল। ধীরেনবাবুর কোনো শারীরিক অসুখ নেই, স্ট্রোকও হয়নি, তিনি প্যারালাইজডও নন। সবটাই ছদ্মবেশ। ভুয়ো স্ট্রেচার, ভুয়ো রোগ, এই ছদ্ম চালে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন। চারিদিক গর্জে উঠল, ফিসফাস চক্ষুচকিত সাহিনী। ধীরেনবাবুর মুখে অসহায় রাগ। অভিনয় ভেঙে গেছে। হঠাৎ তিনি দ্রুত বন্দুক বের করে স্নিগ্ধার কপালে বন্দুক ঠেকিয়ে চিৎকার করে বললেন, সবাই সরে যান, না হলে একে গুলি করে মেরে ফেলব। পুলিশের পদচারণা থেমে গেল। ভিড়ও পিছনে সরে গেল। ভয় আর আতঙ্কে সবাই স্থবির। ধীরেনবাবু কয়েক পা এগোলো, বন্দুক শক্ত করে ধরল। মুহূর্তে পুরো জায়গাটা যেন জমাট হয়ে গেল। ধীরেনবাবু স্নিগ্ধাকে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে পা বাড়ালেন। তন্ময় একটি ইটের টুকরো দেখতে পেয়ে দ্রুত সেটি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল লোকটির মাথা লক্ষ্য করে। লোকটি ব্যথায় চিৎকার করে উঠলেন। এই সুযোগে ইন্সপেক্টর দত্ত সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন। ধীরেনবাবুর কবজি আঁকড়ে ধরলেন এবং বন্দুকটি ছিনিয়ে নিলেন। অন্য পুলিশ এসে ধীরেনবাবুকে দ্রুত বেঁধে হাতকড়া পরালো। তন্ময় এগিয়ে এসে বলল, কেমন লাগলো আঘাতটা?
স্নিগ্ধাকে আপনারা এভাবে মাথায় আঘাত করেছিলেন। স্নিগ্ধা এবার ধীরে ধীরে ধীরেনবাবুর দিকে এগিয়ে গিয়ে শান্ত দৃঢ়কণ্ঠে বলল, প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেদিন আপনার কপালের ডান পাশের চুলের কাছাকাছি তিলটা নজরে এসেছিল। ক্লান্ত চোখে লুকোনো কষ্ট দেখে খারাপ লেগেছিল। তারপর যখন রিনির সম্পর্কে জানতে যাদবপুরের মেঘমল্লার অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, গেটের সামনে এক বয়স্ক ভদ্রলোককে নেমে আসতে দেখেছিলাম এক দামি কালো গাড়ি থেকে। সেই একই জায়গায় কপালের ডান পাশে একটা তিল। চোখে রহস্য নিয়ে তাকিয়েছিলেন আমার দিকে, চশমা খুলে যেন কোনো সংকেত দিচ্ছিলেন। তখনই সেই তিলটা আমাকে চমকে দিয়েছিল। কোথায় যেন দেখেছি। আজ আবার যখন আপনার সেই চিহ্নটা দেখলাম, সব মিলে গেল। আপনার সেই চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমায় আগেই সতর্ক করেছিল। আজ সত্যিটা প্রকাশ হলো। স্নিগ্ধার গলা দৃঢ়, চারপাশে নিস্তব্ধতা, সবার চোখ তার মুখে। তার সাহস, তার ক্ষুরধার পর্যবেক্ষণ, সত্যকে উদ্ঘাটন করার ধৃষ্টতা দেখে বিস্ময়ে মাখা দৃষ্টি। হঠাৎ সে ধীরেনবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কোথায় রেখেছেন বুলিকে? ধীরেনবাবু লোকচক্ষুর সামনে স্থির দাঁড়িয়ে, চুপচাপ, মুখের কোণে টান, চেনা কুটিলতা। ইন্সপেক্টর দত্ত আর সহ্য করতে পারলেন না। বলুন, কোথায় রেখেছেন বুলিকে? কঠোর গর্জনে কেঁপে উঠল চত্বর। ঠিক তখনই ভেসে এলো অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের আওয়াজ। স্টার্ট নিচ্ছে। স্নিগ্ধা মুহূর্তেই ছুটে গেল, রক্ত জমে যাওয়া সন্দেহে ভরা চোখে। এটা থামান, এটা থামান প্লিজ। চিৎকার করতে করতেই সে অ্যাম্বুলেন্সের কেবিনের দরজা খুলে ভেতরে ঝাঁপ দিল। ড্রাইভার গাড়ি চালিয়ে দিল। তন্ময় দৌড়ে এসে দরজায় আঘাত করে লাগাতার চেঁচাচ্ছে, গাড়ি থামান। পিছন থেকে পুলিশ ছুটে এসে একসাথে রাস্তা আটকে দাঁড়ালো। বাধ্য হয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল, কিন্তু ব্রেক চাপার সঙ্গে সঙ্গেই সে দরজা খুলে গলির ভেতর দিয়ে ছুটে পালালো। একজন পুলিশ তার পিছনে ছুটল। স্নিগ্ধা ভেতরে ঢুকে দেখল সাদা কাপড়ে ঢাকা কিছু পড়ে আছে সিটের নিচে। কাপড়টা নড়ছে। ভয় আর আশঙ্কা বুকে ছুরি চালালো। সাহস সঞ্চয় করে কাপড়টা তুলে দিল। চোখের সামনে ভেসে উঠল সেই দুটো চেহারা, শ্রেয়া আর বুলি। হাত পা মুখ সব বেঁধে ফেলা। তন্ময়ও ঝাঁপিয়ে পড়ে সাহায্য করল। দুজনে মিলে বাঁধন খুলে কাঁপতে থাকা বুলি আর শ্রেয়াকে বাইরে নামালো। স্নিগ্ধা বুলিকে কোলে তুলে নিল। বুলি অবিরাম কাঁপছে, ভয়ে তার ছোট্ট দেহ ছটফট করছে। স্নিগ্ধার বুকে মুখ লুকিয়ে ফেলল। শ্রেয়া চেপে ধরায় কান্নায় ভেঙে পড়ল, আমাদের বাঁচাও বৌদি, ধীরেন জেঠু আমাদের মেরে ফেলবে, উনি আমাদের নিয়ে পালাতে চেয়েছিলেন। স্নিগ্ধা বলল, এখানে তো লোকজন রয়েছে, তোমরা কিভাবে অ্যাম্বুলেন্সে উঠলে? শ্রেয়া কাঁপা কণ্ঠে উত্তর দিল, ধীরেন জেঠু তার ঘরে আমাদের রেখেছিল, বিপদ বুঝে অ্যাম্বুলেন্স ডেকেছিল। আমি তার কথা মতো পিছনের দরজা দিয়ে বুলিকে কোলে নিয়ে মুখ ঢেকে ভিড়ের মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সে উঠেছিলাম। অ্যাম্বুলেন্স চালক আমাদের হাত পা মুখ বেঁধে ওইভাবে বসিয়ে রেখেছিল, বলেছিল যদি পালাই তাহলে ঠিক খুঁজে নিয়ে আসবে আর কঠিন শাস্তি দেবে। স্নিগ্ধার চোখ কঠিন হয়ে উঠল। বাহু ডোরে কাঁপছে দুই মেয়ে, আর তার সামনে দাঁড়িয়ে আছে কালো সাপের মতো কুটিল দৃষ্টি নিয়ে ধীরেনবাবু, রিনি, সুবীর আর পিকু। ওদের চোখে ক্ষোভ, ভয়ে, সত্যে আর প্রতিশোধে। এবার আর ফেরার পথ নেই। সব লুকোনো সত্য প্রকাশ্যে এসে যাচ্ছে। স্নিগ্ধা গভীর শ্বাস নিল। পুলিশ অফিসারের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলতে শুরু করলো, বুলি খাতায় এঁকেছিল দুটো ভয়াবহ ছবি, যা আমাকে শুধু বিস্মিতই করেনি, ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। স্নিগ্ধা ইন্সপেক্টর দত্তের দিকে তাকিয়ে বলল, একটা
একটা ছবিতে ছিল এক পুরুষ সাপ চেপে ধরছে। সাপের ফনা দাঁত বসিয়েছে এক মহিলার গলায়। তখন ভেবেছিলাম ও হয়তো কিছু দেখেছে। ওর আঁকা আর একটা ছবিতে দেখেছিলাম একজন বড় বিকৃত চেহারার লোক, কালো দাগে মুখ আঁকা, চোখে ফাঁকা গর্তের মতো শূন্যতা। তার লম্বা হাতের দিকে সেঁধিয়ে আছে নিচে কুঁকড়ে থাকা ছোট্ট একটা মেয়ে, ভয়ে জমে থাকা চোখ। আর ওই লোকটার নিচের দিক অদ্ভুত অশোভন একটা লাঠির মতো আকৃতি। সে থামল, চোখে কঠোরতা জমল, আবার বলল, তখনই বুঝেছিলাম এই ছবিগুলোর মধ্যে লুকিয়ে আছে তার যন্ত্রণার অব্যক্ত চিৎকার। বুলি হয়তো নির্যাতন দেখেছে বা নিজেই শিকার। আর আজ সেই আঁকারই উত্তর দাঁড়িয়ে আছে এই মানুষের রূপে। ইনি ধীরেনবাবু। স্নিগ্ধা একটু থেমে বলল, পরদিন এদের নিচতলায় একটা জানলায় সাপের খোলস ঝুলতে দেখেছিলাম। তাই ভেবেছিলাম এদিকে হয়তো সাপ আছে। তাই এদের ভেতরে ঢুকে সাপের খোলস আর সাপ খুঁজছিলাম। তখন দেখেছিলাম ট্যাঙ্কির ওপর লতানো গাছের ফাঁকে বুলির আঁকা ছবির কাগজের ছোট ছোট টুকরো ছড়ানো। সে ঘুরে রিনির দিকে তাকালো, চোখে কঠোর দৃষ্টি। ওই কাগজগুলো তুই ছিঁড়েছিলি, তাই না? রিনি মাথা নিচু করে নির্বাক দাঁড়িয়ে রইল। ইন্সপেক্টর দত্ত গর্জে উঠলেন, উনি যা বলছেন তা সত্যি, উত্তর দিন। রিনি দমবন্ধ উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, সেদিন তুই এসে বুলির আঁকা ছবি দেখেছিলি আর বলেছিলি ও অদ্ভুত ছবি এঁকেছে। একজন লোক বলি তুই থেমে গিয়েছিলি। তখন আমি ভেতরে ঢুকে শ্রেয়াকে বলেছিলাম বুলির খাতা আনতে। শ্রেয়া বলেছিল সে জানে না। পরে বুলির কাছে চাইলে ও দিতে চায়নি, লুকিয়ে রেখেছিল। আমি খুঁজে পেয়ে ওই ছবি দুটো ছিঁড়ে ভিজিয়ে ট্যাঙ্কির ওপর ফেলে দিয়েছিলাম। এই কথা শেষ হতেই শ্রেয়া রিনির দিকে তাকিয়ে ফেটে পড়ল, চোখে অশ্রু আর ক্রোধ মেশানো। খাতা দিইনি বলে আমাদের সেদিন খুব মেরেছিলে তুমি। ওই ছবি দুটো যাতে আর কেউ দেখতে না পায়, সত্যটা না জেনে যায়, এই ভয়ে আমাদের ওপর অত্যাচার করেছিলে। স্নিগ্ধা বুলিকে জড়িয়ে ধরল, আরও শক্ত করে, আরও দৃঢ়ভাবে। প্রায় নিঃশব্দে স্নিগ্ধার গলায় শোনা গেল অগ্নিগর্ভ প্রতিজ্ঞার মতো স্বর, আজ সব সত্যই বেরোবে, সবাই দেখবে সত্য কতটা শক্তিশালী হতে পারে। তন্ময় কণ্ঠ কাঁপিয়ে বলল, আমি মোহনপুরে গিয়ে জানতে পেরেছি ধীরেনবাবু আর শ্রেয়ার বাবা বিশ্বনাথ একসময় বন্ধু ছিলেন। বিশ্বনাথের সম্পত্তি নিজের করে নেবার উদ্দেশ্যেই আমার বিশ্বাস তিনি শ্রেয়ার মা বাবাকে হত্যা করেছেন। শ্রেয়ার চোখে আছড়ে পড়ল বিস্ময় আর দুঃখ, চোখ ভিজে উঠল। ইন্সপেক্টর দত্ত কণ্ঠ কড়া করে ধীরেনবাবুকে বললেন, উনি কি ঠিক বলছেন? তাড়াতাড়ি সত্যটা বলুন। ধীরেনবাবু হালকা করে মাথা নত করে বললেন, হ্যাঁ, বিশ্বনাথের স্ত্রী কণা বুঝতে পেরেছিল আমি তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছি। সেই সাথে আমার অশ্লীল দৃষ্টি ছিল কণার দিকে। একদিন আমি কণাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। সে আমাকে চড় দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপমান আমি সহ্য করতে পারিনি। এর কিছুদিন পর আমার পরিচয় হয়েছিল এক সাপুড়ের সঙ্গে। তার কাছে সাপ ধরার কৌশল শিখেছিলাম। মনে হয়েছিল সাপের কামড়ে কণাকে মেরে ফেললে আমার প্রতিশোধ নেওয়া হবে, আর পাশাপাশি বিশ্বনাথকে মদ খাইয়ে দুর্বল করে সম্পত্তি হাতিয়ে নেওয়া যাবে। সেই উদ্দেশ্যেই আমি সাপুড়ের থেকে একটা কেউটে সাপ বাস্কে করে নিয়ে গিয়েছিলাম। দোতলার কণার ঘরের পাশেই একটা গাছ ছিল। গভীর রাতে সেই গাছ বেয়ে উঠে আমি জানালার কাছে পৌঁছে গিয়েছিলাম। জানালাও খোলা ছিল।
সাপটা বাক্স থেকে বের করে জানালা দিয়ে ভেতরে খাটের ওপর ছেড়ে দিয়েছিলাম। ওই সাপের কামড়েই কণার মৃত্যু হয়েছিল। তন্ময় বলল, বিশ্বনাথবাবুকে কিভাবে মেরেছিলেন? বিশ্বনাথকে মদ খাইয়ে আমি ধীরে ধীরে সম্পত্তির কাগজ নিজের নামে লিখিয়ে নিয়েছিলাম। একদিনও এ বিষয়ে টের পেয়ে পুলিশে যাবার হুমকি দিয়েছিল। তখন আমি পরিকল্পনা বদলেছিলাম। বিশ্বনাথের হার্টের সমস্যা ছিল, তাই ওকে সাপের ভয়ে ভীত করে হার্ট অ্যাটাক করিয়ে দিয়েছিলাম। একদিন রাতে আমি ওর দিকে সাপ ধরেছিলাম। ওর স্ত্রীকে কিভাবে মেরেছিলাম সে কথাও বলেছিলাম। ভয়ে আর কষ্টে ওর হার্ট অ্যাটাক হয়েছিল। যখন নিশ্চিত হয়েছিলাম ও মারা গেছে, তখন আমি সাপ নিয়ে চলে গিয়েছিলাম। শ্রেয়া সব কথা শুনে রাগে দুঃখে ভেঙে পড়ল। চোখ ভিজে উঠল অশ্রুতে। সে কাঁপা গলায় বলল, ওই ঘটনার দিন আমি পাশের ঘরে ছিলাম। বাবার ভীত কণ্ঠস্বর ছুটে এসেছিলাম। দেখেছিলাম সবটা। তখনই জেঠু আমাকে ভয় দেখিয়েছিল। কাউকে বললে আমাকেও সাপের কামড়ে মেরে ফেলবেন। পরে কলকাতায় আনার জন্য জোর করতে থাকেন। আমি আসতে চাইনি। তখন আবার সেই সাপের ভয় দেখিয়ে আমাকে নিয়ে আসেন। জেঠিমা বাদে বাকি সবাই মিলে সারাদিন আমাকে কাজ করায়, আর রাতে এই জেঠু ধীরেনবাবু শারীরিক নির্যাতন করে। সে থেমে একটু শ্বাস নিল, তারপর বলল, এই বাড়ির সামনে, পিছনে আর ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে আমার, জেঠিমার আর বুলির ওপর সবসময় নজর রাখতে পারেন। শ্রেয়া এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে যোগ করল, আপনি সেদিন বলেছিলেন বুলি কেন খুঁড়িয়ে হাঁটছে। আমি বলেছিলাম ও পড়ে গিয়ে চোট পেয়েছে। আসলে ওর ওপরও যৌন নির্যাতন হয়েছিল, এখনও হয়ে যাচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারল এই জন্যই বুলি মেয়ে পুতুলটার নিম্নাঙ্গে লালচে দাগে রঙিন করেছিল, আর ছেলে পুতুলটার নিম্নাঙ্গে ক্ষিপ্ত ভঙ্গিতে পেন্সিল দিয়ে বারবার আঘাত করেছিল। শ্রেয়া বলে চলল, আপনি বুলির পুতুলের নিম্নাঙ্গে লালচে দাগ কেন দেখেছিলেন? ওর সাথে কিছু ঘটেছে কিনা এসব প্রশ্ন করেছিলেন। সেজন্য রিনি বৌদি আমাদের সন্দেহ করছিল। আপনি হয়তো পুলিশ ডেকে আনতে পারেন বা লোক ডেকে আনতে পারেন। তাই এরা বুলিকে ব্যথার ওষুধ খাইয়েছিল কয়েকদিন, যাতে বুলি স্বাভাবিকভাবে হাঁটতে পারে। আর ভয় দেখিয়েছিল যাতে তাকে দেখে কেউ যেন বুঝতে না পারে তার উপর অত্যাচার হচ্ছে। বাইরের লোকের সামনে সে যেন রিনি বৌদিকে জড়িয়ে ধরে নিজের মায়ের মতো। এই জন্য মহিলা কনস্টেবল সেদিন ওকে আলাদা করে প্রশ্ন করার জন্য নিয়ে যেতে চাইলে ও তো যেতে চাইছিল না। রিনি বৌদির সঙ্গেই গিয়েছিল, মায়ের মতো তাকে জড়িয়ে ধরেছিল। সে জানত এদের কথা না শুনলে আরও বেশি অত্যাচার সহ্য করতে হবে। ওর শরীরে ক্ষত ছিল, এখনও আছে। পুলিশ সেটা টের পায়নি। মেয়ে পুতুলটার নিম্নাঙ্গের লাল দাগ রিনি বৌদি আগেই তুলে ফেলেছিল, তাই পুলিশ ওই লাল দাগ দেখতে পায়নি। সবাই যেন হাঁ করে তাকিয়ে রইল। রক্ত হিম হয়ে গেল সবার। শ্রেয়া আবার বলল, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন না আমার ওপর কেউ অত্যাচার করে কি না? সেদিন আমি কিছু বলতে পারিনি, কারণ ঘরে গোপনে মাইক্রোফোন লাগানো ছিল। সত্যি কথাটা বলতে পারিনি। শ্রেয়ার কথা শেষ হতেই চারপাশটা স্তব্ধ হয়ে গেল। সত্য উন্মোচিত হয়েছে, আর ধীরেনবাবুর চোখে লজ্জার চিহ্নও নেই, শুধু ধরা পড়ে যাওয়ার আতঙ্ক আর এক নির্মম নির্লিপ্ততা। তন্ময় গম্ভীর গলায় প্রশ্ন করল, প্রবীরের সাপের কামড়ে কিভাবে মৃত্যু হয়েছিল? ধীরেনবাবু একটু চুপ করে থেকে বলতে শুরু করলেন, সে আমাদের অমতে গরিবের মেয়ে রিনিকে বিয়ে করেছিল। সুবীর আমার বাধ্য ছেলে, কিন্তু প্রবীর আর গৌতম কখনই আমার কথা শুনত না, আমার কাজকর্মে আপত্তি করত। আমি বিশ্বনাথের জমি প্রতারণা করে লিখে নিয়েছিলাম, সেটা জানতে পেরে
প্রবীর আমার সঙ্গে ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরে একদিন ফিরে এসে জানিয়েছিল রিনিকে বিয়ে করতে চায়। রিনিরা গরিব বলে আমি এই বিয়েতে রাজি হচ্ছিলাম না। সুবীর একবার রাস্তায় রিনি আর প্রবীরকে দেখেছিল। রিনিকে তার ভালো লেগেছিল। বাড়ি ফিরে সে আমার কাছে তাদের মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমিও মেনে নিয়েছিলাম। দমদমে আমার একটা ফ্ল্যাট আছে, ওরা সেখানে থাকতো। এরপর সুবীর আবার যাদবপুরে মেকমল্লার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে রিনির বাবা মাও ভাইকে নিয়ে এসে উঠিয়ে দিয়েছিল। তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। প্রবীর রিনিকে নিয়ে আমার ফ্ল্যাটে থাকতো ঠিকই, কিন্তু আমার টাকা নিত না। নিজে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। সংসার চালাতে হিমশিম খেত। সুবীর রিনিকে দামি উপহার দিত, বড় বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত, ভালো জায়গায় ঘুরতেও নিয়ে যেত। কিছুদিনের মধ্যেই রিনি আর সুবীরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রবীর সেটা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। আমাদের সব বেআইনি কাজকর্ম পুলিশের কাছে জানিয়ে দেবে বলে থানায় যেতে চেয়েছিল। তখন আমি, সুবীর আর রিনি মিলে ঠিক করেছিলাম ওকে সরাতে হবে। তাই একদিন রাতে ওকে এই বাড়িতে ডেকে এনে সাপের কামড় খাইয়ে মেরে ফেলেছিলাম। ইন্সপেক্টর দত্ত হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, নিজের ছেলেকে সাপের কামড়ে মারলেন? প্রতিবারই ওই সাপুরেই সাপ সরবরাহ করত? স্নিগ্ধা দৃঢ়কণ্ঠে বলল, এরা সাপের বিষের অবৈধ ব্যবসা করে। এদের বেসমেন্টে প্রচুর সাপ রাখা আছে। সবাই শুনে আতঙ্কে চমকে উঠল। ঠিক তখনই মোহনা দেবী কাঁদতে কাঁদতে এসে দাঁড়ালেন। এই পাপীদের যেন ফাঁসি হয়। আপনারা জানেন না কিভাবে এরা অত্যাচার করে আমার শ্রেয়া আর ওই নিষ্পাপ শিশু বুলির ওপর। স্নিগ্ধার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি এখানে এলে আমি আর শ্রেয়া খুব ভয় পেতাম যদি তোমার সঙ্গেও কিছু করে বসে। তাই সেদিন তুমি ভেতরে ঢুকে রিনির খোঁজ নিতে বলেছিলে। রিনি বাড়িতে নেই আর তোমাকে রাগী গলায় চলে যেতে বলেছিলাম, যাতে তোমার কাছে কোনো ক্ষতি না হয়। স্নিগ্ধা বুঝতে পারল এই জন্য শ্রেয়ার মুখে সবসময় ভয় দেখেছি, আর সে আমার সাথে এমন ব্যবহার করত যেন আমাকে তাড়াতে পারলে বাঁচে। এরা আমাকে বাঁচানোর জন্য তাড়াতে চাইতো, আর রিনি, সুবীরবাবু সত্যটা যাতে আমি জেনে না যাই সেজন্য তাড়াতে চাইতো। এদিকে বেসমেন্টে আত্মার বিবশ ভাব কেটে গেছে। সে ঘরটি থেকে বেরোতে পারছে না, চিৎকার করছে। আর সেই চিৎকার কারোর কানে না গেলেও তান্ত্রিকের কানে গেল। তিনি বুঝতে পারলেন তন্ময় যে আত্মার কথা বলেছিল সে এই বাড়িতে বন্দি আছে। তান্ত্রিক দ্রুত বারান্দায় উঠে গেলেন। সেটা দেখে স্নিগ্ধা তৎক্ষণাৎ বুলিকে শ্রেয়ার কাছে দিয়ে দৌড়ে বারান্দায় উঠল এবং চিৎকার করে বলল, বিনিতাকে মালিনীদি বেসমেন্টে বন্দি করে রেখেছে। তারা সেই অগোছালো ঘরটিতে ঢুকল। স্নিগ্ধা দরজাটি দেখিয়ে দিল। তান্ত্রিক চোখ বুজে মন্ত্র জপ করতে শুরু করলেন। তার হাত এগিয়ে গেল দরজার ওপর। সঙ্গে সঙ্গে আশপাশের বাতাস থেমে গেল। টান টান নীরবতায় মনে হলো সময় এক মুহূর্তের জন্য পিছনে গেল। তারপরই ঠাস করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে নরম স্বচ্ছ আলো বেরোলো, সাদা কুয়াশার মতো, যেন কারোর নিঃশ্বাস। আর সেই আলো থেকে ভেসে উঠল বিনিতার আত্মা। ভয়ার্ত নয়, শান্ত, মুখে গভীর কৃতজ্ঞতা। সে তান্ত্রিককে ধন্যবাদ জানালো। তারপর স্নিগ্ধাকে বলল, ধীরেনবাবুর কোমরে যে মাদুলিটা আছে ওটার জন্য আমি ওকে স্পর্শ করতে পারিনি। ওটা ছিঁড়ে ফেলো। স্নিগ্ধা ছুটল, হাতে কাঁপন। আর তখনই বেসমেন্টের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরে হঠাৎ গা ছমছমে নিস্তব্ধতা নেমে এলো। পুলিশ বারান্দায় উঠে এলেন। তাদের ভারী বুটের শব্দে যেন কাঁপছে মেঝে। সবার আগে ইন্সপেক্টর দত্ত, তার চোখে তীক্ষ্ণ জিজ্ঞাসা,
স্নিগ্ধাকে দেখে তিনি বললেন, বেসমেন্টটা কোথায়? তার কথার উত্তর না দিয়ে স্নিগ্ধা নিঃশব্দে বেরিয়ে এলো, যেন এক বিদ্যুৎ ঝলক। সে দৌড়ে গেল পুলিশের গাড়ির দিকে। গাড়ির ভেতরে রিনি, সুবীর আর পিকু সবাই বসে আছে। পুলিশ কর্মীরা হাতকড়া পরা ধীরেনবাবুকে ধীরে ধীরে গাড়িতে তুলছেন। সহসা সকলের চোখকে উপেক্ষা করে স্নিগ্ধা ঝাঁপিয়ে পড়ল ধীরেনবাবুর ওপর। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে ধীরেনবাবুর পাঞ্জাবি উঁচু করে তার কোমরে হাত বোলাতে লাগল। তার চোখে এক অদ্ভুত স্থির সংকেত, যা শুধু ধীরেনবাবুকেই উদ্দেশ্য করে। এটা কি করছেন? সরে যান! এক পুলিশকর্মী চিৎকার করে উঠলেন। তিনি হাতকড়া পরা ধীরেনবাবুর দিকে দ্রুত এগিয়ে এলেন, কিন্তু স্নিগ্ধা সে এক লহমায় সেই পুলিশকর্মীর হাতটা ছিটকে দিয়ে এক টানা টান দিল। ছিঁড়ে ছিটকে পড়ল ধীরেনবাবুর কোমরের মাদুলিটা, আর সঙ্গে সঙ্গেই যেন সব কিছু থমকে গেল। অন্ধকার, এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো সমস্ত আলো নিভে গেল। বিদ্যুৎ চলে যায়নি, যেন এক দৈত্যাকার ঝড় নিমেষে চারদিক গ্রাস করল। বাতাসের তীব্র হাহাকার আর ধ্বংসের শব্দ। এক সেকেন্ডের ভগ্নাংশে কেউ কিছু বোঝার আগেই অন্ধকারে ধীরেনবাবুর গাড়ির ভেতরে রিনি, সুবীর, পিকু, মালিনী সকলে যেন হাওয়ায় উড়ে গেল। তারা সরাসরি ঢুকে পড়ল সুবীরদের বাড়ির ভেতরের সেই অগোছালো ঘরটিতে। বাইরের মানুষেরা একটা শব্দও পেল না, কেউ বুঝতেও পারল না হঠাৎ কি ঘটে গেল। ঘরটিতে ছিটকে পড়ল সবাই। ধীরেনবাবু, সুবীর, রিনি, পিকু। ঠিক তক্ষুনি ঝনঝন শব্দে খুলে গেল বেসমেন্টের দরজা। তারা গিয়ে পড়ল সেই বেসমেন্টের ঠান্ডা মেঝেতে। চারিদিকে সাপের খাঁচা, কাঁচের বাক্স আর ছড়িয়ে থাকা সাপের খোলস। দম বন্ধ করা এক আতঙ্ক গ্রাস করল সকলকে। বেসমেন্টের লোহার খাঁচাগুলো হঠাৎ হাওয়ায় দুলে উঠল। ধাতব শব্দে ঘর কেঁপে উঠল ঝনঝন ঝনঝন করে। একটার পর একটা খাঁচার দরজা নিজে থেকেই খুলে গেল, আর সঙ্গে সঙ্গে সাপগুলো ছুটে বেরিয়ে পড়ল। তারপর বিকট শব্দে ঠাস, ছুটছুর, সব কাঁচের বাক্সের কাঁচ ভেঙে ছিটকে পড়ল চারদিকে। ভাঙা কাঁচের ফাঁক দিয়ে একের পর এক বিষাক্ত সাপ বেরিয়ে এলো। মেঝে, দেওয়াল, ছাদ, সব দিকে শুধু ফণার ঝলক। তাদের চোখে রক্তলাল দুতি, মুখে হিসিস বিশেষ শব্দ, ফোঁস। কয়েক মুহূর্তের মধ্যেই সাপেরা চারদিক থেকে ঘিরে ফেলল রিনি, ধীরেনবাবু, সুবীর, পিকু আর মালিনীকে। তারা মাঝখানে গাদাগাদি করে বসে আছে। কারোর গলা জড়িয়ে ধরেছে কোবরা, কারোর কাঁধে উঠে ফণা তুলে দাঁড়িয়ে আছে চন্দ্রবোড়া, আর কেউ কাঁপতে কাঁপতে নিঃশব্দে শ্বাস নিচ্ছে, যেন আর্তনাদ করারও শক্তি নেই। ঠিক তখনই বাতাসে গুমড়ে উঠল এক ভয়ঙ্কর হাসি। বিনিতার আত্মা। তার সেই হাসি ছড়িয়ে পড়ল বেসমেন্টের প্রতিটি কোণে। দেওয়াল কেঁপে উঠল। বাল্বটা হঠাৎ নিভে গেল, আর নিভে যেতেই ঘরটা ভরে উঠল এক অদ্ভুত লালচে অন্ধকারে, যেন কারোর রক্তে ভিজে ওঠা আলো নেমে এসেছে। সেই আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সাপের ফণা, রিনিদের আতঙ্কিত মুখ, আর ঘরের কোণে ভাসমান বিনিতার আগুন রঙা ছায়া। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো স্নিগ্ধা আর তন্ময়। দুজনেই হতভম্ব চোখে তাকিয়ে আছে ভেতরে। লাল আলোয় দপদপ করছে বেসমেন্ট, আর প্রতিটা নিঃশ্বাসে ভেসে আসছে বিষের গন্ধ। ধীরেনবাবু, সুবীর, রিনি, পিকু, মালিনী একদিকে সাপের আতঙ্কে, আরেকদিকে বিনিতার আত্মাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, বাঁচাও, আমাদের বাঁচাও।
বিনিতার আত্মা ধীরে ধীরে ভেসে এলো সামনে, চোখে আগুনের মতো দহন। সে বলল, ভয় পাচ্ছিস তোরা? আমাকে কিভাবে মেরেছিলি মনে আছে? কত কাকুতি মিনতি করেছিলাম, হাত জোর করেছিলাম, বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তোরা শুনিসনি। আমার মেয়ের সামনে আমাকে সাপের কামড়ে মেরেছিলি। স্নিগ্ধা আর তন্ময় তার কথা শুনে শিউরে উঠল। এক মুহূর্তের জন্য আত্মার মুখে মাতৃ স্নেহের ছায়া ফুটে উঠল, তার কণ্ঠ কেঁপে উঠল। আমার মেয়ের মনে আজও সেই ভয় রয়ে গেছে, আর তার উপর তোরা তাকে শারীরিক অত্যাচার করিস, ঘরের কাজও করাস। আমি তোদের ছাড়ব না। স্নিগ্ধার মনে পড়ল বুলিকে সে ঘর ঝাঁট দিতে দেখেছিল। ইন্সপেক্টর দত্ত, অয়ন আর হরিপদ দরজায় এসে দাঁড়ালো। বেসমেন্টের ভেতরের দৃশ্য দেখে তারা স্তব্ধ। চারদিকে অসংখ্য সাপ ছুটে বেড়াচ্ছে, দৃশ্যটা অবিশ্বাস্য। ভূতে ইন্সপেক্টর দত্তের কোনোদিন বিশ্বাস ছিল না, কিন্তু এখন বিনিতার আত্মাকে সামনে দেখে তিনি আতঙ্কে স্তব্ধ হয়ে গেলেন। চোখে ভয়ার্ত বিস্ময়, যেন সমস্ত যুক্তিবোধ এক মুহূর্তে ভেঙে পড়ল। বিনিতার চোখের দৃষ্টি আরও কঠিন হলো। সে গর্জে উঠল, আমাকে তোদের লোক কালু বলেছিল কারখানায় কাজ দেবে, মোটা টাকা দেবে, শুধু সেখানে থাকতে হবে। কিন্তু তারপর আমায় এই বাড়িতে এনে রেখেছিল সে। তোরা আমাকে দিয়ে তোদের সব কাজ করাতিস, এমনকি এই ঘরটা যেখানে এখন তোরা বসে কাঁপছিস সেটাও আমায় দিয়ে পরিষ্কার করাতিস। আমি ভয় পেতাম এই ঘরে আসতে, তোরা মারতে মারতে এই ঘরে ঢুকিয়ে দিতিস। আর রাত নামলেই বিনিতার আত্মা এবার ধীরেনবাবু আর সুবীরের দিকে তাকিয়ে বলল, তোরা দুজন করতিস সেই নিকৃষ্ট কাজ। আমার কান্না, আমার চিৎকার, আমার মিনতি কিছুই তোদের থামাতে পারিনি। তোরা দুজন মিলে দিনের পর দিন আমাকে ধর্ষণ করেছিস। আমি প্রতিবাদ করলে তোরা আমাকে প্রচণ্ড মারতিস, কখনো সিগারেটের ছ্যাঁকা, কখনো গরম খুন্তির ছ্যাঁকা দিতিস। আমার শরীরটাকে কামড়ে তোদের বিকৃত যৌন লালসা মেটাতিস। আমি নারকীয় যন্ত্রণা সহ্য করেছি। একদিন তোদের অত্যাচার আর সহ্য করতে না পেরে পালানোর চেষ্টাও করেছিলাম। ততক্ষণে তোরা আমাকে ধরে ফেলে অমানসিকভাবে মেরে ফেলেছিলি। বিনিতা এবার রিনির দিকে মৃদু কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই একজন লোভী মহিলা, বিলাসিতার জীবন বেছে নিয়ে অসৎ চরিত্রহীন সুবীরের হাত ধরেছিলি, আর ভালোবেসে যাকে বিয়ে করেছিলি সেই নিজের সৎ আর চরিত্রবান স্বামীকে এদের সাথে মিশে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছিলি। তোর কথা বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। একদিন ভালো মানুষ সেজে আমাকে বলেছিলি, সুবীর তোর সাথে শারীরিক সম্পর্ক করে এটা আমার সহ্য হচ্ছে না, তুই তোর মেয়েকে নিয়ে আয়, আমি তোদের এখান থেকে পালাতে সাহায্য করব। এখানে কোথাও পালিয়ে গেলে তোকে ঠিক ধরে আনবে, তখন তোর সাথে আমিও ফাঁসব। তার চেয়ে এক কাজ কর, আমার পরিচিতর বাড়ি আছে উত্তরপ্রদেশে, সেখানে ওদের কারখানায় লোক নিচ্ছে, তুই সেখানে কাজ করবি, থাকা খাওয়া বিনামূল্যে। আমার পক্ষ থেকে সব ব্যবস্থা করে দেব। ভোরের ট্রেন। এক্ষুনি তোর মাকে এসব কথা বলিস না, পরে তোর মাকে আমি তোর কাছে পাঠিয়ে দেব। আমি বিশ্বাস করে তোর কথায় রাজি হয়েছিলাম। আমি মেয়েকে আমার মায়ের কাছ থেকে এখানে নিয়ে এসেছিলাম। সেদিন বাড়িতে শুধু তুই, সুবীর আর এই ধীরেনবাবু ছিলি। গভীর রাতে স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, মেয়ে গভীর নিদ্রায়। আমি চুপচাপ বাথরুমে গিয়েছিলাম। ঠিক তখনই মেয়ের কান্নার আওয়াজ শুনে ফিরে এসে দেখেছিলাম এই ধীরেনবাবু আমার মেয়ের মুখে কাপড় গুজে ভেদে দিয়েছে, তার শরীরে হাত দিচ্ছে। আমি হতবাক হয়ে চিৎকার করে বলেছিলাম, হে কি করছেন ওইটুকু মেয়ের সাথে, ছেড়ে দিন। আমার মেয়ে ভয়ে কাঁপছিল। আমি তাকে বাঁচাতে গেলে এই ধীরেনবাবু আমাকে চড় মেরে সরিয়ে দিয়েছিলেন। আমি তখন ছুটে গিয়ে তোদের ডেকে সব কথা বলেছিলাম। তোরা এসে বলেছিলি
বাবার কাজে বিঘ্ন ঘটাবি না। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মেয়ের কষ্ট দেখে আমি তাকে বাঁচাতে যাচ্ছিলাম। তোরা আমাকে খুব মেরেছিলি। আমি বলেছিলাম থানায় যাব, তোদের বেআইনি কাজকর্ম আর আমাদের ওপর অত্যাচারের কথা পুলিশকে সব খুলে বলবো। আর তখনই তোরা সেই রাতে এই বেসমেন্টে আমাকে এনে ফেলেছিলি, মনে পড়ছে? বিনিতার আত্মা এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে গৃহপ্রবেশের দিন এই বাড়ির দোতলার জানালার কাঁচের ওপর তুমি যে দৃশ্য দেখেছিলে, সেই ভয়াবহ দৃশ্য আমিই দেখিয়েছিলাম। ওইভাবেই এরা আমায় মেরেছিল। সুবীর আমায় ধরেছিল আর ধীরেনবাবু আমার গলায় সাপ ধরে কামড় খাইয়েছিল, যেমনটা তুমি কাঁচের ওপর দেখেছিলে। আর এই রিনি দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করছিল। বিনিতার কণ্ঠ ভারী হয়ে গেল। গলায় আটকে থাকা কষ্টের আগুন কোথাও ফেটে বেরোচ্ছে। আমি চিৎকার করেছি, বাঁচতে চেয়েছি, কিন্তু ওরা দাঁড়িয়ে হেসেছিল। আমার যন্ত্রণায় তারা লজ্জাহীনভাবে উপভোগ করছিল। তারপর সাপের কামড়ে আমার শরীর নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে গিয়েছিল। সেই রাতেই আমার নিথর দেহটা টেনে নিয়ে গিয়েছিল ওরা বাড়ির পায়খানার ট্যাঙ্কির ভেতর। ঠান্ডা অন্ধকার সেই গহ্বরটায় আমাকে ফেলে দিয়ে ঢাকনাটা শক্ত করে বসিয়ে দিয়েছিল। তারপর চারদিক থেকে বালি আর সিমেন্ট দিয়ে এমনভাবে এঁটে দিয়েছিল যাতে এক ফোঁটাও বাতাস বেরোতে না পারে। আমার দেহটা পচে গলে গেলেও কোনো গন্ধ যেন বাইরে না যায়, এই ছিল এদের পরিকল্পনা। তারপর আশপাশের লতানো গাছগুলো টেনে এনে ট্যাঙ্কির ওপর ছড়িয়ে দিয়েছিল, যেন মাটির নিচের অপরাধটা চিরদিনের জন্য ঢাকা পড়ে থাকে। স্নিগ্ধা বলল, ওই জন্যই ট্যাঙ্কির ওপরের আগাছা লাগানো গাছগুলো পরিষ্কার করতে বললেও এরা করেনি, পাছে যদি সত্য বেরিয়ে আসে সেই ভয়ে। বিনিতার আত্মা কিছুক্ষণ নীরব রইল। তারপর ভারী করুণ গলায় বলল, দুদিন পর গৌতম আর মোহনা মাসি ফিরে এসেছিল। ঘরে ঢুকেই দেখেছিল আমি নেই। তারা যখন জিজ্ঞাসা করেছিল আমি কোথায়, তখন এরা নির্লজ্জভাবে বলেছিল আমি নাকি নিজের মেয়েকে এখানে রেখে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছি। গৌতম আর মোহনা মাসি সেই কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু ভয় আর আতঙ্কে সত্যটা জানার চেষ্টা করারও সাহস পায়নি। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 64 থেকে 66 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।